শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আরেকটা নতুন সকালে ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন হচ্ছে সকাল ৭টা বাজে। আমি একটু এসেছি আমার বারান্দার গাছগুলোকে দেখতে। মাশাআল্লাহ, গাছগুলো দেখলে আমার একদম প্রাণ ভরে যায়। এই যে আমার এই ছোট্ট সুন্দরীর কি সুন্দর ২ টা ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন? এত সুন্দর লাগছে দেখে, শান্তি। আর হচ্ছে এই যে এখানে আমার এই ক্যাকটাস গাছটা, এটা দেখলে আমার ভীষণ ভাল লাগে। এটা এই এতটুকু ছিল, ছোট্ট ছিল, একদম ছোট্ট, এই এতটুকু ছিল। তো এটা বড় হয়ে যাচ্ছে, এইটা। আর এই যে এটা, এখানে আমার নয়নতারা গাছ আছে যেখানে অনেকটা ফুল ফুটেছে। আসলে আমি একটা ছোট্ট বাসায় থাকি, বারান্দা এত ছোট, যেখানে গাছ লাগিয়ে শান্তি নেই, মানে খুবই অল্প জায়গা। একটা মেয়েরই যদি একটা বাড়ি থাকতো, তাহলে আর কোনো মেয়ে বলতো না যে আমি বাবার বাড়ি থাকি আর শ্বশুর বাড়ি থাকি। সবারই একটা বাড়ি দরকার। আমার কি মনে হয় জানেন, মেয়েদের বিয়েতে কোনো ফার্নিচার গহনা বাবা মা না দিয়ে যদি একটা বাড়ি করে দিত, বেশ ভালো হতো না? অন্তত শুনতে হতো না যে শ্বশুর বাড়িতে কিছু একটা হয়েছে, বলতে মানে ওই মেয়েটার শুনতে হতো না যে আমার বাড়ি থেকে বের হয়ে যাও বা চলে যাও, বা এটা আমার বাড়ি, এ ধরনের কথা শুনতে হতো না। আবার বাবার বাড়িতে আশ্রয় নিতে গেলেও বাবা বা মার মুখেও শুনতে হতো না যে এই সংসারটাই তোমাকে করতে হবে, বা আমার বাড়িতে থাকতে পারবে না, বা আমার বাড়িতে থেকো না। মেয়েটার একটা বাড়ি হতো। প্রত্যেকটা মা বাবার সচেতন হওয়া উচিত। আমরা কিন্তু কি করি, বিয়েতে অনেকটা ফার্নিচার দেই, সেখানে ২-৩ লক্ষ টাকা লেগে যায়। স্বর্ণ দেই, সেখানে ২-৩ লক্ষ টাকা লেগে যায়। একটা বিয়ের অনুষ্ঠান করি, সেখানেও ২-৪-৫ লাখ টাকা খরচা হয়। এই টাকা দিয়ে কিন্তু একটা মেয়ের অনায়াসে বাড়ি হয়ে যায়। আপনারা ইসলামিক নিয়মে খুরমা খেজুর দিয়ে সুন্নত অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী যদি বিয়ে করেন, তাহলে কিন্তু বিয়ের এত খরচা হয় না। আর সেই খরচাটা বাঁচিয়ে কিন্তু একটা মেয়ের বাড়ি হয়ে যায়। আর এটা সেই মেয়ের সারা জীবনের জন্য শক্তি হয়ে থাকে। সেই মেয়েটাকে কখনোই শুনতে হয় না যে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি, এটা তো আমার বাড়ি। মানে শ্বশুরের মুখে শুনতে হয় না, শ্বশুর বলে না যে এটা আমার বাড়ি, আর বাবাও বলতে পারে না যে আমার বাড়িতে থাকতে পারবে না। তখন মেয়েটারও একটা বাড়ি হয়। তখন কি হয় জানেন, ওই মেয়েটার শক্তি থাকে। যখন কোনো সমস্যায় পড়ে বা বিপদে পড়ে, সেই মেয়েটা তার নিজের বাড়িতে আশ্রয় নিতে পারে। কেউ তাকে বাড়ি থেকে চলে যেতে বলতে পারে না। আমার কাছে খুব শখ হয়, আমার যদি একটা মেয়ে হয় আমি ওকে একটা বাড়ি করে দিব, কিন্তু আমার হয়তো সেই সামর্থ্য নাই, আমার অত টাকা পয়সা নাই। তবে এটা আমার ইচ্ছা আছে। আহা, যাই হোক, সকালবেলা উঠে গেছি ঘুম থেকে। এখন হচ্ছে 7, 7:30 বাজে। এখন আমি নাস্তা বানাবো, তার আগে হচ্ছে দুপুরে কি রান্না করব সেটাও বের করে নিলাম, যেহেতু নাহিনের বাবা বাড়িতে। তো সে বাড়িতে আসলে আমার কাজ একটু বেশি থাকে। ছেলেটার পরীক্ষা, জানি না অঙ্ক পরীক্ষাটা কি করবে, অঙ্ক এত ভালো পারে, কিন্তু ওর বাবা আসাতে আমি কিছুই কন্ট্রোল করতে পারছি না। এই যে এখানে হচ্ছে 2টা ইলিশ মাছ বের করে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে আজকে হচ্ছে টমেটো দিয়ে রান্না করব। এই যে এখানে একদম টাটকা টমেটো, কালকেই বাজার থেকে আনিয়েছি। এই টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা করব। সকাল সকাল বের করার কারণ হচ্ছে নাস্তা খাওয়ার পরে আমি রান্না বসাই দিব। এই জন্য ভাবলাম আগে ফ্রিজ থেকে দুপুরে রান্নার জিনিসপত্র বের করি। তো এখন হচ্ছে মাছগুলো আমি ভিজায় রাখতেছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছের এই 2টা মাথা, আগে মাছ খেয়েছিলাম ভেজে, তো সেই মাথা আমি রেখে দিয়েছিলাম, সেটাও এখানে সাথে নিচ্ছি। আর এখানে হচ্ছে ডিম বের করে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে মায়ের দেওয়া ফ্রোজেন পরাটা, যেটা এখন আমি হচ্ছে শুধু একটু তেল দিয়ে ভেজে নিব। মা যে কি জিনিস, মা না থাকলে আমার কি হতো, আল্লাহ তুমি আমার মাকে নিয়ে খায়ার দান করিও। আর এই যে হচ্ছে পরাটাগুলা, এগুলো হচ্ছে এখন আমি জাস্ট একটু গরম করে নিব, মানে তেল দিয়ে এপিট উপিট ভেজে নিব, দেন নাস্তা হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ওই যে বাবা ছেলেকে খুব জোর করে পড়তে বসাইছি, তারা তো উঠবেই না, খুব জোর করে উঠাইছি। সারাক্ষণ ছেলেটার সাথে দুষ্টামি ফাইজলামি করতেই থাকে, মানে মনোযোগ নাই পড়াশোনায়। তো এখানে হচ্ছে আমি এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর একটা পরোটা বাকি আছে, যেটা এখন আমি এই যে ভেজে নিব। পরোটা শেষ করে হচ্ছে ডিমটা পোস্ট করে চা রেডি করবো। পরোটাটা হয়ে গেছে, এটা এখন আমি টেবিলে নিয়ে রাখবো। আর এখন হচ্ছে ডিম ভেজে নিব।
হচ্ছে আমার ডিম পোচ হয়ে গেছে। এই তো আজকের সিম্পল নাস্তা, ডিম পোচ সাথে পরোটা। চাটা রেডি করে নিয়ে আসবো, দেন ওদের বাপ ছেলেকে খেতে দিব। আর আমি চাটাও সাথে রেডি করে নিয়ে আসছি। হ্যাঁ আব্বু, এই নাস্তা হয়ে গেছে, আহেন। খাটে নাস্তা দিন না, টেবিলে দিছে, আহেন। কটা করছো অঙ্ক? খাও খাও, মোবাইল রাখো। মোবাইল দিয়ে খাইতে কিন্তু দেরি হয়ে যাবে। নাহিন, নাহিন মোবাইল রাখো। বিসমিল্লাহ বলে খাও, খাওয়ার সময় মোবাইল দেখে না। এ চা নেন, যার যার চা নেন। আর এখন হচ্ছে আমি দুপুরে রান্না করব, সেই জন্য এই যে টমেটো, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ইলিশ মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। এখানে কাঁচামরিচ দুই ভাগে নিয়েছি, হচ্ছে এই কাঁচামরিচটা আর অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আমি এই যে মাছের লেজা দুইটা ভাজবো, সাথে এই যে ফুলকা, তারপরে লুকা ইলিশ মাছের যে ভিতরে থাকে সেগুলা, ওইটাও ভাজবো। আর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও ভাজবো, এই জন্য পেঁয়াজটা আর কাঁচামরিচটা বেশি বেশি নিচ্ছি। আর বাকি ইলিশ মাছটা হচ্ছে আমি টমেটো দিয়ে করব, দো পেঁয়াজা করবো আর কি। তবে আমি কিন্তু ইলিশ মাছ ভেজে নিব না, এরকম কাঁচাই রাখবো। আমি একটু লবণ দিয়ে মেখে রাখছি ইলিশ মাছটা, ইলিশ মাছটা একটু লবণ দিয়ে মেখে রাখছি। সব কিছু পরিষ্কার করে কেটে ধুয়ে নিছি। আর এখানে হচ্ছে এই যে ভাতের চাল ধুয়ে রাখছি, কারেন্ট নাই, কারেন্ট আসলে আমি কুকারে বসাই দিব। তো এখন হচ্ছে আমি রান্না করব। নাহিন পড়তেছে, আর নাহিনের বাবা গেছে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে গেছে, মানে ওদের বাসায় গেছে। ও আসতে আসতে দেরি হবে, একটা কাজ আছে, এই জন্য ও বাসায় গেছে। আর আমি নাহিনকে অঙ্ক করতে দিয়ে এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করব। আর এখানে হচ্ছে আমি সরিষার তেল দিছি। ইলিশ মাছ ভাজা কিন্তু সরিষার তেলেই ভালো লাগে। তো আর এই যে এগুলো ভাজবো, একটু পরে দিই। দেখেন অবস্থা, রান্নাঘর আমি এক সেকেন্ডও থাকতে পারতেছি না। একটু পর পরে নাহিন আমার ডাকে, ওরে পড়া দেখাইতে গেলেই এদিকে আমার রান্নার 12টা বাজে। আইসে হলে মাছগুলো একদম পুড়ে যাচ্ছে। আর এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো। ভাজা মাছের সাথে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার মধ্যে হচ্ছে সরিষার তেল। এই যে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আপনি ইলিশ মাছ ভাজা ভেজে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর এই যে হচ্ছে নাহিন বাবা, ওর পড়াশোনা করতেছে, অঙ্ক করতেছে, যার কিনা মানে কালকে সকালে পরীক্ষা, এখনো এক অধ্যায় অঙ্ক শেষ হয় নাই। তাড়াতাড়ি করো, অঙ্ক কি বুঝছো? আচ্ছা। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছটা ভুনা করব। নাহিন কিন্তু একদম ইলিশ মাছ খায় না। ইলিশ মাছ কেন, নাহিন কোনো মাছই খায় না। ওর জন্য তো মাংস রান্না করাই আছে, কিছু করার নাই। মানে যতই চেষ্টা করতেছি সবজি খাওয়াইতে পারতেছি না, মাছ খাওয়াইতে পারতেছি না। এখন লবণ দিয়ে দিতাম। আর এদিকে এই যে ইলিশ মাছ ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সাথে পেঁয়াজ মরিচও।
এর মধ্যে একটু রসুন দিলেও ভাল লাগে, এই যে পেঁয়াজ মরিচের মধ্যে একটু রসুন দিলেও ভাল লাগে। আজকে আমার রসুন কাটার কথাই মনে ছিল না, আর এখন হাতে আমার সময়ও নাই। এখানে হচ্ছে যে ফ্রিজ থেকে আমি একটু আদা বের করে কেটে নিছি, বরফ ছিল তো এই আদা দিয়ে দিব। ইলিশ মাছে অনেকে আদা খায় না, কিন্তু আমি হচ্ছে স্পেশাল পাবলিক, আদা ছাড়া কোনো কিছু রান্না করতে পারি না, এই জন্য আমি একটু আদা দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটা চুলাটা বন্ধ করে দিব। আদাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য হলুদ। বেশি হলুদ দিব না, অল্প হলুদ দিয়ে রান্না করবো। হলুদে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে এই যে ইলিশ মাছগুলা আমি এক এক করে দিয়ে দিব। ইলিশ মাছ হালকা একটু কষিয়ে অল্প একটু পানি দিয়ে আমি জাস্ট মাখো মাখো ঝোল রেখে নামিয়ে নিব। ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, একদম ভেঙে যাবে। এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব, আর তারপরে দিয়ে দিব হচ্ছে যে কেটে রাখা টমেটো, কাঁচামরিচ। এগুলো দেওয়ার পরে আমি আর কোনো প্রকারের নাড়াচাড়া করব না, কারণ ইলিশ মাছ অনেক নরম একটা মাছ, হালকা নাড়াচাড়াতেই আপনার ভেঙে যেতে পারে। এত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। অনেকটা টমেটো দিছি, শীতের সবজি টমেটো কিন্তু এখন অনেক দাম, আর খেতেও মজা। আমার কেন জানি মানে যে জিনিসটা নতুন ওঠে বা নতুন পাওয়া যায়, দাম বেশি, তখনই খেতে ভালো লাগে। এটা যখন একটু পুরানো হয়ে যাবে তখন আর আমার খেতে ভালো লাগবে না। যেমন ফুলকপি, সিম, তারপরে যে টমেটো, এইসব সবজিগুলো এখনই ভালো লাগে আমার। আর একটু যখন দাম কমে যাবে তখন আর আমি ওইভাবে আমার খেতে ভালো লাগবে না। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু চুলায় বসিয়ে দেন আমি নামিয়ে নিব।